খাতায় কলমে বিরোধী থাকতে পারে, খাতায় কলমে বিরোধী পার্টি থাকতে পারে, ক্যাডার বেসড পার্টি দুটো থাকতে পারে, ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম, কিন্তু তার সত্ত্বেও বিরোধিতা নেই। ফাঁকা মাঠে তৃণমূল এই খেলায় গোল দিয়ে যাচ্ছে। এটা কি আপনি মানেন কি মানেন না? সিপিএম নেভার ক্রস 50%। মমতা ব্যানার্জিও কখনো 50%-এর উপরে ভোট পাননি। তো তাহলে আপনার সিস্টেমটার নিয়ম হচ্ছে যে আপনি একজন শাসক, আপনার কাছে 43-44% ভোট আছে, আপনার অপোজিশনে 56% ভোট আছে, সেটাকে আপনি কতটা ডিভাইড রাখতে পারছেন সেটাই হচ্ছে খেলা। যদি আপনি দেখেন কেন্দ্রে নরেন্দ্র মোদীও মানে প্রায় 10 বছর বা 12 বছর শাসন করছেন, 38% ভোট পান, ফলে তার কাছে তার বিরুদ্ধেও 62% ভোট আছে। পুলিশ তো ছিল, কিন্তু পুলিশের অত্যাচার, পুলিশের আক্রমণ রাজনৈতিক কর্মীদের প্রতি এত নৃশংস ছিল না। আমরা গত 8 বছর ধরে যেভাবে ফেস করি, যে প্রত্যেকটা বিরোধী দল এক বাক্যে বলবে, দেখুন সিপিআইএম স্ট্রাকচার পার্টি, তাদেরকে এরা করতে দেবে না, এগিয়ে আসতে দেবে না। কংগ্রেস তৃণমূল এখন জোট করছে, বাঁচল বিজেপি কখনো বেঙ্গলকে ডিস্টার্ব হতে দেবে না। দে আর অলরেডি ইন সেন্টার, ওরা একটা ক্ষমতায় আছে, পুরো দেশটাকে ওরা চালাচ্ছে। একটা স্টেট নাও হলে চলবে, না হলেও চলবে। আজকে আলোচনা করব গেরুয়া লাল শিবির কেন পারছে না তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে, ঠিক কী কারণে পারছে না। দুটোই ক্যাডার বেসড পার্টি। দ্বিতীয়, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস প্রত্যেকেই কি চায় এর রাজ্যে তৃণমূল থাকুক? অর্থাৎ চোখের সামনে আমরা যাই দেখি, তারা কি আদৌ চায় তৃণমূল কংগ্রেস বদল হোক? বদল হলে তো সবারই মুশকিল। চলচ্চিত্র উৎসব থেকে কলকাতা বইমেলা থেকে বিধানসভা, সবেতেই সরব ছিল তৃণমূল। কোন ভয় বিজেপি, সিপিএম তারা পারে না? তাদের আমরা চলচ্চিত্র উৎসবে দেখেছি বিক্ষোভ করতে। কলকাতা বইমেলার মতো এই রকম বিরাট প্রাঙ্গণকে ব্যবহার করতে পেরেছে তারা, কিন্তু তৃণমূল কংগ্রেস 2011 আগে ব্যবহার করেছিল। তৃণমূল বিরোধিতায় বিরোধীদের কিসের ভয়? কেন এত ভয় পায় তৃণমূল কংগ্রেসকে? কেন যারা একদম তৃণমূল স্তরে বিরোধিতা করেন তারা ভয় পায় কেন? আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই সুমনদার কাছে চলে যাব। সুমন ভট্টাচার্য, একসময় সুমনদা আমার অগ্রজ ছিলেন, অগ্রজ সাংবাদিক ছিলেন। ভট্টাচার্য দেখে অন্য অগ্রজ ভাববেন না, সাংবাদিকতায় অগ্রজ ছিলেন। আমরা একসঙ্গে কাজ করেছি একটি চ্যানেলে দীর্ঘদিন ধরে। আমি সুমন ভট্টাচার্যের কাছে যাব। আজকে যে প্রশ্নগুলো উত্থাপন করছি, বিশেষ করে এ রাজ্যে বিরোধী শূন্য, খাতায় কলমে বিরোধী থাকতে পারে, খাতায় কলমে বিরোধী পার্টি থাকতে পারে, ক্যাডার বেসড পার্টি দুটো থাকতে পারে, ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম, কিন্তু তার সত্ত্বেও বিরোধিতা নেই। ফাঁকা মাঠে তৃণমূল এই খেলায় গোল দিয়ে যাচ্ছে। এটা কি আপনি মানেন কি মানেন না? দেখুন, তৃণমূলের কিছু পলিটিক্যাল অ্যাডভান্টেজ তো আছে। আপনি যদি দেখেন যে কোনো পলিটিক্যাল সিস্টেম, আমি যদি ইকোসিস্টেম শব্দটা নাও ব্যবহার করি, একজন শাসক থাকবে, একজন বিরোধী থাকবে। আপনি যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঐতিহ্য দেখেন, তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে তথাকথিত বামেদের কাছে একটা রাফলি 43-44% ভোট ছিল। আবার সমানভাবে স্বাধীনতার পর থেকে এমন কোনো নির্বাচন হয়নি যেখানে কংগ্রেসের কাছেও একটা 40% ভোট ছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাকসেসফুলি নিজের দল তৈরি করলেন, এই কংগ্রেসের ভোটটাকে নিজের দিকে নিয়ে আসতে পারলেন। তাহলে যেটা অপোজিশন ভোট সেটা থাকা উচিত, সেটাও প্রায় 40-45% থাকা উচিত, একটু বেশিই থাকতে পারে। তো যেটা হচ্ছে এই যে অপোজিশন ভোটটা, সেটা কিভাবে ভেঙে আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যদি সিপিএমের সময় লক্ষ্য করেন যে জ্যোতিবাবু যেটা সাকসেসফুলি করতে পেরেছিলেন, যে যতদিন উনি পেরেছিলেন ততদিন এই সিস্টেমটা মানে সিপিএম শাসনে থাকতে পেরেছিল, যে অপোজিশন ভোটটাকে ডিভাইড রাখা, সেটা কখনো মানে সোমেন প্রিয় বিরোধের মধ্যে দিয়ে, কখনো কংগ্রেস ভার্সেস বিজেপির বিরোধের মধ্যে দিয়ে, এই বিরোধী ভোটটাকে আপনি কি করে ভাঙতে পারছেন? আপনি দেখেন পশ্চিমবাংলার প্রায় কোনো ইলেকশনে, ইভেন 2006 ইলেকশনও যেখানে সিপিএম বেস্ট পারফর্ম করছে, সিপিএম নেভার ক্রস 50%। মমতা ব্যানার্জিও কখনো 50%-এর উপরে ভোট পাননি। তো তাহলে আপনার সিস্টেমটার নিয়ম হচ্ছে যে আপনি একজন শাসক, আপনার কাছে 43-44% ভোট আছে, আপনার অপোজিশনে 56% ভোট আছে, সেটাকে আপনি কতটা ডিভাইড রাখতে পারছেন সেটাই হচ্ছে খেলা। যদি আপনি দেখেন কেন্দ্রে নরেন্দ্র মোদীও মানে প্রায় 10 বছর বা 12 বছর শাসন করছেন, 38% ভোট পান, ফলে তার কাছে তার বিরুদ্ধেও 62% ভোট আছে, সেটাকে আপনি কতটা ভেঙে রাখতে পারলেন। এবার বিরোধীদের যেটা আপনি প্রশ্ন করছেন যে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি, এই তিনটে পার্টির মধ্যে সমস্যা কোথায়? দেখুন, সিপিএম আমি যতটুকু বুঝি যে
2011-এ সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সিপিএমের যেটা মেজর প্রবলেম হয়েছে সেটা হচ্ছে সিপিএমের কাছে কোনো নতুন স্লোগান নেই। আপনি যদি আজকে 2025-এ দাঁড়িয়ে মানে যে যুগে এআই টুইটার চলে এসছে সেখানে যদি আপনি জনগণতান্ত্রিক বিপ্লব, শ্রমিক কৃষকের মেহনতি ঐক্য এই শব্দগুলো বলেন, এগুলো ভীষণ ক্লিশে। সিপিএমের কোনো নেতার চেহারা দেখলেও আপনাকে মনে হবে না যে এই শব্দগুলোকে সে বহন করছে। তো সিপিএমের কাছে নতুন স্লোগান নেই। আপনি যে উদাহরণটা দিয়ে শুরু করলেন, আমরা যে চ্যানেলে একসঙ্গে কাজ করেছিলাম সেই চ্যানেলের মালিক একটা প্রায় কথা বলতেন যে সিপিএমের নিজের নাম বদলে ফেলা উচিত, ইট শুড বি এ সোশ্যাল। এবং সুভাষ চক্রবর্তী কিন্তু বারবার এই কথা বলতেন যে পার্টির রং এবং নামটা আবার বদলানোর সময় এসেছে। এটা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি হতে পারে। তো সিপিএম এর কাছে কোনো স্লোগান নেই, মানে সিপিএম যা বলতে চায় সিপিএম সেটাকে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে? সেটা আপনি যেটা বলছেন নন্দীগ্রাম সিঙ্গুরের সময় এটা প্রকট হয়ে গেল, একটা বামপন্থী দল সে জমি দখল করতে চাইছে। তো আপনি সেটাকে মানে গ্রাউন্ডে নিয়ে যাবেন কি করে? সিপিএম এর হচ্ছে এটা মেজর সমস্যা। আপনি যদি বিজেপির দেখেন, বিজেপি যদিও এখানে দীপ্তিমান আছেন, দীপ্তিমান পর্দায় যতই বলুন বিজেপি স্টিল সব বাঙালিদের পার্টি। বাঙালির কিছু নিজস্ব আইডেন্টিটি আছে তো, মাছে ভাতে তার বিভিন্ন উৎসবে যে পার্টিটা আছে, মানে তার যে মানে অস্তিত্ব সেটার সাথে বিজেপি ঠিক জেল করে না। তো বিজেপির এটা সমস্যা। তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অনেকটা ফাঁকা মাঠ। এবং আপনি যে প্রশ্নটা তুললেন সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সত্যি কি নরেন্দ্র মোদী চান যে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়? আমি সুমন এই বিষয়ে আসছি, তার কারণ আমার মনে হয় ব্যক্তিগতভাবে কোনো পার্টি চান না মমতা বন্দ্যোপাধ্যায় যান, তার কারণ অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। আমি শুধু একবার দীপ্তিমানের কাছে চলে যাব। দীপ্তিমান বসু তিনি ভারতীয় জনতা পার্টিতে তো রাজনীতি করছেন, কিন্তু বিভিন্ন গণসংগঠন গণ আন্দোলনে তিনি সাক্ষী। কোথাও মনে হচ্ছে না যে সবকটা পার্টি আদতেই পেরে উঠছে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে? এই যে বারবার করে বলছি, এখন আপনি বলতে চাইবেন যে কিসে পেরে ওঠা? পশ্চিমবাংলার পরম্পরা ছাপ্পা দিয়ে জাল ভোট করা, কংগ্রেস আমলে হয়েছে, বাম আমলে হয়েছে, তৃণমূল আমলেও হয়, অস্বীকার করতে পারবেন না। আপনারা তো কোনো কিছুতেই পাচ্ছেন না, না বাহুবলে পাচ্ছেন, না যে থিওরি বা থিসিসের কথা বলছেন রাজনৈতিক মতাদর্শে পাচ্ছেন, অথবা রাজ্যের মানুষকে কোনো স্বপ্ন দেখানো। এটা শুধু আপনারা পাচ্ছেন না তা নয়, আপনারা হচ্ছেন লাস্ট বেঞ্চের ফার্স্ট বয়, অর্থাৎ লাস্ট বেঞ্চে আরও দুজন বসে আছে, আপনারা তার থেকে এগিয়ে আছেন। তার কারণ এই প্রথম স্বাধীনতার পর বিধানসভাতে একজনও কমিউনিস্ট নেই, একজনও কংগ্রেস নেই, একজন ছিলেন নড়বড়ে, সে এখন কোথায় বসেন সবাই জানেন। কি অসুবিধাটা হচ্ছে, মানে কেন পাচ্ছে? দেখো ঋতব্রত, 2000 সালে মোবাইল পূর্ণাঙ্গভাবে ভারতবর্ষে আসবার পর 2010-11 থেকে না রাজনীতির প্যাটার্নটা চেঞ্জ হতে শুরু করেছে। রাজনীতির প্যাটার্ন অনেক বেশি নির্ভরশীল হয়েছে প্রচার মাধ্যমের কাছে। এই যে টিভির মাধ্যমে বা যে পলিটিক্যাল মেসেজগুলো দেওয়া বা মোবাইলের মাধ্যমে পলিটিক্যাল যে মেসেজগুলো দেওয়া, সেগুলো আমি একদম বাস্তবতার জায়গা থেকে, আমি পার্টির ফ্লোরে দাঁড়িয়ে আমি কথা বলছি না, বাস্তবতার জায়গা থেকে বলছি। আজকের দিনে কিন্তু মানুষের উপস্থিতি এই ধরনের আন্দোলনগুলোতে আস্তে আস্তে কমিয়ে দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস আজকের দিনে শাসন ক্ষমতায় থাকার জন্য একটা বিরাট বড় একটা দল, কিন্তু এই শাসন ক্ষমতায় থাকবার মানে এই শাসন ক্ষমতা থেকে সে যদি চলে যায় তাহলে বিরোধিতার জায়গা তার ক্ষেত্রেও অনেক সংকীর্ণ হয়ে যাবে, এটা তুমি একদম নিশ্চিত থাকতে পারো। তার কারণ হচ্ছে আজকের দিনের মানুষ শুধুমাত্র একটা আদর্শের জন্য বা শুধুমাত্র প্রতিবাদের জন্য প্রাণ দেওয়ার জায়গায় কিন্তু অনেক পিছিয়ে আছে। আমি একদম বাস্তবতার জায়গা থেকে বলছি, রাজনৈতিক বাস্তবতা। আবার তুমি যদি আরেকটা জিনিস দেখো, যে দেখবে যে মানে বিরোধী শক্তির উপর তুমি বলছো বিরোধিতা নেই কথাটা কিন্তু ঠিক না। তার কারণ হচ্ছে 2016 সালে থেকে বিজেপি এই রাজ্যে ক্রমশ শক্তি বাড়িয়েছে। 2016 থেকে 2024-25 মানে 24 সবে শেষ হলো, তুমি যদি দেখো তাহলে এই 8 বছরের রাজনৈতিক বিরোধিতায় আমরা 250-র কাছাকাছি আমাদের কর্মী প্রাণ হারিয়েছেন। আর টোটাল বিরোধী যদি সিপিএম কংগ্রেস এইসব যদি ধরা হয় প্রায় 350-র কাছাকাছি। তাহলে বিরোধিতা নেই, তাহলে প্রাণটা গেল কি করে? এটা তো একটা প্রশ্ন। এখন বিরোধিতা করলে পুলিশ কিরকম ধরনের স্টেপ নেবে, পুলিশ কি ধরনের সময় তো কংগ্রেসের পুলিশ ছিল, সিপিএম এর সময় সিপিএম এর পুলিশ ছিল, তৃণমূলের সময় তৃণমূল পুলিশ থাকবে, সব সময় ছিল, ব্রিটিশদের সময় ব্রিটিশদের পুলিশ থাকবে। পুলিশ তো ছিল, কিন্তু পুলিশের অত্যাচার, পুলিশের আক্রমণ রাজনৈতিক কর্মীদের প্রতি
এত নৃশংস ছিল না। আমরা গত 8 বছর ধরে যেভাবে ফেস করি যে প্রত্যেকটা বিরোধী দল এক বাক্যে বলবে, না হলে 350-র কাছাকাছি বিরোধী কর্মী খুন হয় না। আরেকটা জিনিস আমি তোমাকে বলছি, দেখো বিজেপি একটা জাতীয় দল, তার তৃণমূলের মতন একটি পারিবারিক দল, জাতীয় ভারতের মাসনাদে রাখতে থাকতে হলে জাতীয় দল, তার সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি একদম ঠিক জাতীয় দল। এবং তৃণমূল কংগ্রেস যেভাবে বাম এবং কংগ্রেসের খেদিয়ে দিতে পারছে, এইটা অন্য কোন দল, তৃণমূল কংগ্রেস যেভাবে বিধানসভায় ঢুকে বিধানসভাটা ভাঙতে পেরেছে, যেভাবে জাতীয় সড়ক দিনের পর দিন অবরুদ্ধ করে আন্দোলনের নামে ওখানে কি করতে চেয়েছে কেউ জানে না, সিঙ্গুরটাকে বন্ধ করেছে, তাহলে মানে এই জিনিসটা কিন্তু একটা জাতীয় দল বিজেপির লোকেদের পক্ষে করা সম্ভব। অবশ্যই আমরা গঠনমূলক আন্দোলনে বিশ্বাস। আমি দীপ্তিমানদা, গঠনমূলক আন্দোলন বলে কি আন্দোলন হয় পৃথিবীর ইতিহাস যদি দেখেন, গঠনমূলক আন্দোলনের মধ্যে দিয়ে কোনো সভ্যতায় কোনো রাজবংশই স্থাপিত হয়নি। কিন্তু আমি সেখানে আসছি, যে দেশে গণতন্ত্র এখনো আধা সামন্ততান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে দিয়ে চলে, সেখানে গণতন্ত্র নিয়ে অবশ্যই আলোচনা করব। আমি একবার মনদীপ মিশ্রার কাছে চলে যাই। মনদীপটা, এই যে আলোচনা করছি, বিরোধিতা করতে পারছে না, বিরোধীরা সাবালক নয়, বিরোধীরা সরকারের বিরুদ্ধে লড়াই করার সামনের সারিতে নেই। এই আলোচনাটা কি শুধুমাত্র একটা টেলিভিশনের আলোচনা, নাকি পশ্চিমবাংলায় এটাই হচ্ছে বাস্তব? দেখুন, আপনার যে প্রশ্নটা সেটা বহুত বৃহৎ একটা প্রশ্ন। ওর মধ্যে আমি 4-5টা আমি আপনাকে দৃষ্টান্ত দেব। যখন আমাদের জেনারেশন, যখন আমি 60, যখন আমি শুরু করলাম, তখন যে একটা পলিটিক্যাল মাইন্ডসেট ছিল সেটা আলাদা ছিল। আমার মনে আছে 5 পয়সা বাসের ভাড়া বাড়তো, কতজন রাস্তায় নামতো। এখন যে জেনারেশন, তার মধ্যে ওই পলিটিক্যাল আমি বলবো উইলটা নেই। দাদা যেটা বললেন একদম ঠিক, ওটা সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড হয়ে গেছে। একটা মানে আপনি একটা নেতা, তার একটা বক্তব্য এতবার আপনি দেখবেন, আপনার মাথায় ওই জিনিসটা বসে যাবে, যাকে আমরা ইংরেজিতে বলি ম্যাগলোম্যানিয়া। বেঙ্গলে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা একটা দের ইজ আ পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং। আজকে দেশ চালাতে গেলে আপনাকে অপোজিশন রাখতে হবে। আপনি একটা স্টেটে দেখছেন কি একটা স্টেবিলিটি আছে, সেটাকে আমি যদি কোনো কারণে যদি ওটাকে ধরুন ডিস্টার্ব করা হয়, পুরো ডেমোগ্রাফিক একটা ডিস্টার্বেন্স চলে আসবে। বাংলার ইতিহাস বলে যে যতক্ষণ না এই স্টেবিলিটিটা নষ্ট করতে পারছে অন্য শক্তি, তার বিকাশ ঘটে না। যেমন আপনি জানেন 77-এ 70 থেকে 77 কি হয়েছে, কংগ্রেস সরকারকে একটা সময় তারা বুঝতে পারছিল বামেদের জন্য তারা সরকার চালাতে পারছে না। আমি নিজে সাংবাদিক হিসেবে, সুমনদাও নিশ্চয়ই একই মত, আমরা দেখেছি বুদ্ধবাবুর শেষ কয়েক মাস সেখানে পাহাড়ে যেতে ভয় পাচ্ছে সিপিএমের নেতা মন্ত্রীরা, সেখানে সীতারাম ইয়েচুরি তাকে গিয়ে বক্তৃতা দিতে হচ্ছে, আর পাহাড়ে কোনো সিপিএম নেতা ঢুকতে পারছেন না, অথচ ক্ষমতায় আছেন। আমরা জঙ্গলমহলে দেখেছি একের পর এক সিপিএম নেতারা তারা খুন হচ্ছে, এবং বুদ্ধদেব বাবু প্রাক্তন, অবশ্যই প্রয়াত এবং প্রাক্তন শ্রদ্ধেয় বুদ্ধদেব বাবু, তিনি রাইটার্সে অর্থহার মতো শুধু হোম সেক্রেটারিকে দিয়ে খবরগুলো সাংবাদিকদের দিচ্ছেন, একের পর এক পার্টি কর্মী নিহত হচ্ছেন। এগুলো তো আমরা দেখেছি। মানে কখনোই তো নড়বড়ে না হয়ে গেলে শাসককে সরানো যায় না। দেখুন, এইখানে ওই প্রতিবাদের ক্ষমতাটা আর নেই। এটা একটা পলিটিক্যাল একটা কর্পোরেটাইজেশন হয়ে গেছে, একটা কর্পোরেট হয়ে গেছে। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি দেখুন 2021-এ যখন তৃণমূল শাসক মানে যখন শাসনটা পেল, তারপরে বিজেপির যে কার্যকর্তা ছিল তাদের বিরুদ্ধে কি প্রতারণা হলো, কত কিভাবে সেন্ট্রালে তখন বিজেপি পাওয়ারে ছিল, কত সাপোর্ট ওরা দিল। আমরা যেটা দেখতে পারলাম পঞ্চায়েতে, ওইখানে কোনো ওয়ার্কার ছিল না। আমি এখন বলছি অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট ভিউ, ওই ওয়ার্ক ফোর্সটা নেই বিজেপিতে। তার মানে দের ইজ নো উইল, ওই উইলটা নেই। 2021 আপনি দেখুন, সিপিআইএম স্ট্রাকচার্ড পার্টি, তাদেরকে এরা করতে দেবে না, এগিয়ে আসতে দেবে না। কংগ্রেস তৃণমূল এখন জোট করছে, বাঁচলো বিজেপি কখনো বেঙ্গলকে ডিস্টার্ব হতে দেবে না। দে আর অলরেডি ইন সেন্ট্রাল, ওরা একটা ক্ষমতায় আছে, পুরো দেশটাকে ওরা চালাচ্ছে। একটা স্টেট নাও হলে চলবে, না হলেও চলবে।